আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আমাদের ক্যাম্পস এক্সাম প্রিপারেশনের আজকে প্রথম ভিডিও। আমাদের আজকের আলোচনার বিষয় মানি লন্ডারিং কি। তো মানি লন্ডারিং এর আহ, সংজ্ঞা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। লার্নিং লাইন একাডেমির সাথে আমরা কিন্তু আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব, এবং যারা ক্যাম্পস পরীক্ষা দিতে চান তাদের জন্য আমাদের ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। মানি লন্ডারিং কি, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা সংক্ষেপে বলতে পারি সাদামাটা ভাবে অপরাধীরা কিভাবে অবৈধ টাকা সাদা করে এটা আহ, নিয়ে আলোচনা করে। এটাই হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং সারা পৃথিবীতে যে সংস্থাটি নিয়ন্ত্রণ করে তাকে বলছি আমরা এফএটিএফ, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এটা মোকাবেলা করে, চলুন আমরা শুরু করি এ বিষয়ে আলোচনা। সোজা কথা বলতে গেলে মানি লন্ডারিং হলো অবৈধ উৎসের টাকা লুকিয়ে বৈধ দেখানোর প্রক্রিয়া। অবৈধভাবে অর্জিত টাকা বৈধভাবে দেখানোর একটা অভিনয়। সহজ ভাষায় ডার্টি মানি ক্লিন মানি বানানোর প্রক্রিয়াকে মানি লন্ডারিং বলে। ডার্টি মানি কি, ক্লিন বানানো। ডার্টি মানি কি, অবৈধভাবে অর্জিত, গুপ্তভাবে অর্জিত অর্থকে আমরা ক্লিন দেখানো সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে। অপরাধমূলক কার্যকলাপ যেমন মাদক পাচার করে অর্থ আয়, অস্ত্র ব্যবসা, মানব পাচার, চোরাচালান, দুর্নীতি, তসরুপ, ইনসাইডার ট্রেডিং, তারপরে ঘুষ, অনলাইনে জালিয়াতি, সাইবার ক্রাইম, এগুলো থেকে যে বিপুল অর্থ আসে অপরাধীরা সেটি সরাসরি ব্যবহার করতে পারে না। তাই তারা টাকার উৎস লুকাতে, রূপ পরিবর্তন করতে অন্য দেশে সরিয়ে ফেলে, অন্য ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলে, অন্য জায়গায় নিয়ে যায়। এটা হচ্ছে মানি লন্ডারিং। এখন মানি লন্ডারিং এর বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন ভাবে কিন্তু এই মানি লন্ডারিং হয়, এবং বিভিন্ন ধাপে ক্রিমিনালরা এই কাজগুলো করে থাকে। তার মধ্যে তিনটি ধাপ খুবই পরিচিত, যেটাকে আমরা প্লেসমেন্ট বলছি, লেয়ারিং বলছি, ইন্টিগ্রেশন বলছি। বাংলায় বলছি যেটাকে প্লেসমেন্ট, শুরু করে যেখানে অর্থটা অর্থনৈতিক চ্যানেলে প্রবেশ করায়, ঢোকায়। তারপরে লেয়ারিং মানে স্তর পরিবর্তন করে বিভিন্ন স্তরে স্তরে এগুলোকে দেখানোর চেষ্টা করে যে দিস ইজ দ্য বিজনেস থেকে লেজিটিমেট আর্নিংস। এবং এগুলো আবার বিভিন্ন ধাপে, বিভিন্ন স্তরে এগুলাকে চালাচালি করার পরে একটা জায়গায় নিয়ে আসে, যেটাকে বলছি আমরা ইন্টিগ্রেশন। এখন দেখেন, এই যে মানি লন্ডারিং রিলেটেড এই যে ডেফিনেশনটা, এটা আইনগতভাবে ডিফাইন করা হয়েছে প্রথম ইউনাইটেড নেশনস। আমরা জানি ইউনাইটেড নেশন হচ্ছে সারা পৃথিবীর একটা সমস্ত জাতি গোষ্ঠীর একটা সংগঠন। তারা প্রথম যে কনভেনশনের মাধ্যমে মানি লন্ডারিংকে ব্যাখ্যা করেছে, সেই কনভেনশনটা বলছি আমরা পালেরমো কনভেনশন, 2000 সালে। এটাতে বলা হচ্ছে অবৈধ অর্থ জেনে সেটিকে রূপান্তর বা স্থানান্তর করা, এটাও কিন্তু মানি লন্ডারিং। আমরা জানছি এটা অবৈধ অর্থ, কিন্তু এটাকে রূপান্তর করা, স্থানান্তর করা, হেল্প করছি, এটাও কিন্তু মানি লন্ডারিং। আমি হেল্প করছি, এটাও মানি লন্ডারিং। টাকার উৎস, মালিকানা, অবস্থান, অধিকার বা গন্তব্য লুকিয়ে রাখা, অপরাধমূলক উৎস জেনেও সেই অর্থ গ্রহণ, ব্যবহার বা অধিগ্রহণ করা, এটা ব্যাংকারদের জন্য খুবই প্রয়োজনীয়। অতএব এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো নলেজ, অর্থাৎ নোয়িংলি আপনার নলেজে আছে সোর্সটা অবৈধ সোর্স, কিন্তু আপনি এটা কিচ্ছু করছেন না। অতএব দিস ইজ অলসো মানি লন্ডারিং। এমনকি সরাসরি জানা না থাকলেও আদালত উইলফুল ব্লাইন্ডনেস প্রমাণ করতে পারে। আপনাকে আদালতে যখন দাঁড়াবেন তখন কিন্তু আদালত বলবে যে আপনি তো জানতেন, এটা করেন না কেন, এটা ঠেকালেন না কেন। তাহলে এটাকে বলছে আমরা উইলফুল ব্লাইন্ডনেস। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে না জানা বা আইনগতভাবে জানার সমান। ইচ্ছাকৃতভাবে না জানা মানে উইলফুল ব্লাইন্ডনেসটাকে বলছে যে আইনগতভাবে এটাকে জানার সমান। আপনি জেনেও না জানার ভান করছেন, এটাকে বলা হচ্ছে আইনগতভাবে আপনি অপরাধ করেছেন। এখন আসেন, এই যে এই যে এই যে মানি লন্ডারিং জাতিসংঘের পালেরমো কনভেনশন দিয়ে স্টার্ট হয়েছে, এবং সারা পৃথিবীতে মানি লন্ডারিং রিলেটেড ইস্যুস গুলা কারা হ্যান্ডেল করে, কারা পলিসি সাপোর্ট দেয়, পলিসি ফর্মুলেট করে, এই সংস্থাটির নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটাকে সংক্ষেপে এফএটিএফ বলে, যেটা 1989 সালে তৈরি হয়েছে। এবং এই কাজগুলো, আহ, যে কাজগুলো তারা করে, সে কাজগুলো হচ্ছে তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে মানি লন্ডারিং এর, এবং সদস্য দেশগুলোকে মূল্যায়ন করে, বা একটা এইসব বিভিন্ন দেশগুলো পৃথিবীর কারা আহ, কাদের মানি লন্ডারিং আইন কানুন, কমপ্লায়েন্স পলিসি কোন স্ট্যান্ডার্ডে আছে। তারপর বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে ক্লাসিফাই করে, মানে মানি লন্ডারিং আইন কানুনের
শক্তি নিয়ে বা পলিসি সাপোর্ট নিয়ে, পলিসি ফর্মুলেশন নিয়ে, যেমন গ্রে লিস্ট, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট করে তারা, অর্থাৎ বিভিন্নভাবে অ্যাজ পার পলিসি স্ট্যান্ডার্ড তারা এগুলো, এফএটিএফ এই সব দেশগুলোকে এভাবে ক্লাসিফাই করে এবং টাকা পাচারের ঝুঁকিগুলো চিহ্নিত করে। এবং এই কাজগুলো কিন্তু এফএটিএফ করে থাকে এবং সারা পৃথিবীতে তারা কিন্তু ওভারসি করে মানি লন্ডারিং। এখন মানি লন্ডারিং শুধু কি ক্যাশের মাধ্যমে হয়? নো, এটা ব্যাংক, বিমা, মোবাইল ফাইন্যান্স, ট্রেড, ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট সব মাধ্যমে হতে পারে। শুধু ক্যাশ যে ক্যাশের মাধ্যমে যে মানি লন্ডারিং হয়, নট দ্যাট। এবং এটাই কিন্তু এফএটিএফ সর্বপ্রথম কিন্তু এই জিনিসটা তারা কিন্তু ফাইন্ড আউট করেছে। 2012 সালে এই সংস্থাটি প্রকাশ করে 40টি সুপারিশ, যেটাকে এফএটিএফ রিকমেন্ডেশন বলা হচ্ছে, 40 রিকমেন্ডেশন। এবং সেখানে 2012-তে, এটা 2001 থেকে শুরু হয়ে 2012-তে কিন্তু এই জিনিসটা আরো 9টা সুপারিশ অ্যাড হয়েছে, 9টা সুপারিশ অ্যামালগেমেট হয়ে 40টা সুপারিশ সাথে এটা মার্চ হয়ে গেছে। সেখানে নতুন যেই বিশ্বগুলো আসছে, সন্ত্রাসী অর্থায়ন, কারণ 2001-এ 9/11 যখন হলো, তখন এই সন্ত্রাসী অর্থায়ন রোধ, তারপর মাস ডিস্ট্রাকটিভ যে উইপন্স গুলো প্রলিফারেশন রোধ করা, এবং কোনো ফান্ডের অ্যাকচুয়াল আলটিমেট বেনিফিশিয়াল ওনার্স কারা, এবং নো ইউর কাস্টমার, কাস্টমার ডিউ ডিলিজেন্স, এবং টার্গেট ফাইন্যান্সিয়াল স্যাংশন, এগুলো নিয়ে কিন্তু 2012-তে কিন্তু এই রিকমেন্ডেশনগুলো আবার পরিবর্তন হয়ে 40 রিকমেন্ডেশনের সাথে এগুলো আরো স্ট্রঙ্গার হয়েছে। এবং এবার দেখি, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং। এটাকেও কিন্তু 2001-এর এই সন্ত্রাসী হামলার পরে সন্ত্রাসী অর্থায়নটাকেও কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন, ওই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানি লন্ডারিং হচ্ছে অবৈধ উৎস বৈধভাবে দেখানো, আর যেমন মাদক পাচার, প্রতারণা, হুম, এরকম মাদক ব্যবসা। আর সন্ত্রাসী অর্থায়ন হচ্ছে বৈধ অবৈধ দুই সোর্স থেকে আসতে পারে, কিন্তু আহ, এটার 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 অ্যাকশন হবে, এটার ইমপ্লিমেন্টেশন, এটার ব্যবহার হবে এই অবৈধভাবে, যেমন বেতন দান ব্যবসার অর্থ থেকে আনে, কিন্তু টেররিস্ট ফাইন্যান্সিং এ বা কোনো ইলিগ্যাল কাজে কিন্তু এই সেই সন্ত্রাসী অর্থায়নের জন্য লুকাই লুকাই এটা করে থাকে। মূল পার্থক্য হলো অপরাধীরা টাকা কোথা থেকে এসেছে তা লুকায় মানি লন্ডারিং এ, সন্ত্রাসের টাকা কোথায় ব্যবহার হবে তা লুকায়। এই দুটাই হচ্ছে যে মূল ডিফারেন্স। মানি লন্ডারিং হচ্ছে যে সোর্সটা হাইড করে, আর সন্ত্রাসী অর্থায়নের সোর্সটা হাইড করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ব্যবহারটা লুকায়। তাহলে সন্ত্রাসী অর্থায়নের পদ্ধতিগুলোর মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে হুন্ডি, হাওলা, ফলস ইনভয়েস করে ছোট ছোট করে টাকা পাঠানো, মানে স্মল থ্রেশহোল্ড লিমিটের নিচে টাকা পাঠানো, এনজিও বা চ্যারিটিকে অপব্যবহার করা, কারণ এনজিও বা চ্যারিটিকে অনেকে বিশ্বাস করে, ক্লিন চোখে দেখে, কিন্তু এগুলোর মাধ্যমে মানি লন্ডারিং হতে পারে। এফএটিএফ তাই বলছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হতে পারে। এবার মানি লন্ডারিং এর প্রভাবটা কি? মানি লন্ডারিং কেন এত খারাপ? মানি লন্ডারিং হলো অসুবিধা কি? এটার মূল অসুবিধা হচ্ছে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, দেশের দুর্নীতি বেড়ে যায়, সরকার ট্যাক্স হারায়, আন্তর্জাতিকভাবে দেশের সুনাম নষ্ট হয়, এবং ইন্টারন্যাশনাল বডির নিষেধাজ্ঞার ঝুঁকি থাকতে পারে। আমাদের দেশটাকে ব্ল্যাক লিস্টেড করা হতে পারে, গ্রে লিস্টেড করা হতে পারে, তখন আমরা বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে দূরে চলে যাব। ব্যাংকগুলোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে সরাসরি প্রভাব ফেলে। কারণ এমএল কমপ্লায়েন্স, নো ইউর কাস্টমার, কাস্টমার ডিউ ডিলিজেন্স, স্যাংশন স্ক্রিনিং, ট্রেড ফাইন্যান্স অপারেশনস, রেমিটেন্স, ক্রস বর্ডার ট্রানজাকশন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক কিন্তু সচরাচর ডেইলি বেসিসে কাজগুলো করে। অতএব এগুলোতে যাতে কোনো হ্যাম্পার না আসে মানি লন্ডারিং এর কারণে, সেই বিষয়টা এখানে খুব গুরুত্ব দিয়ে দেখে এফএটিএফ। তো দ্যাটস অল, আমরা মানি লন্ডারিং নিয়ে আমাদের প্রথম ক্লাস আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানি লন্ডারিংটা কি, কিভাবে হয়, এবার টেররিস্ট ফাইন্যান্সিং কি, কিভাবে হয়, মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং এর সাথে পার্থক্যটা কি, সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। তো দর্শক, ভালো থাকবেন। আপনারা লার্নিং লাইন একাডেমির ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ক্যাম্পস প্রিপারেশন নিয়ে আপনারা ক্রমান্বয়ে ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।